সমালোচকদের সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিন্দুকের নিন্দাকে পেছনে ফেলে ডোনাল্ড ট্রাম্পের স্বপ্নকে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট জিতে নিয়েছে আর্জেন্টিনা। এ যেমন আনন্দের, তেমনি কারো কারো জন্য রয়েছে সমালোচনারও। তেমনি একজন সমালোচককে আজকে আমাদের এন্টার টিভি স্পোর্টসে আমন্ত্রণ জানিয়েছি। দর্শক, এন্টার টিভি স্পোর্টসে আপনাদেরকে স্বাগত জানিয়ে সাথে আছি আমি সামিউল ইসলাম, আর আমার সাথে আজকে আছে মিস পিচ ইন্টারন্যাশনাল জয়ী মোহনা। হ্যালো ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। মোহনা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে দেখে আমার খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে যে এই যে ব্রাজিলের হারের পরেও আপনি যে একটা সাহস নিয়ে এই যে ব্রাজিলের জার্সি পরে, হ্যাঁ, এই যে আমার ইন্টার টিভি সেটে বসে আছেন, এই সাহস যে আমাদের বাংলাদেশের নারীদের মধ্যে এখনো আছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে। আসলে আমি যে দল সাপোর্ট করি, ব্রাজিল, সো ব্রাজিলের আসলে জার্সি পরার মূল কারণটাই হচ্ছে এই সাহসিকতা। আমার মনে হয় ব্রাজিল দল জন্ম থেকেই তারা হচ্ছে সাহসী, এবং আমি আসলে ছোটবেলা থেকে খুব ভীতু ছিলাম। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে এমন দল সাপোর্ট করা উচিত তারা যে দল আসলে সাহসী। তো সেই জায়গা থেকে আমি বরাবরই এই দলকেই বেছে নিয়েছি, এবং আমার মনে হয় আমি আসলে আজীবন এই দলের সাপোর্টেই থাকবো। দর্শক, আজকে আমাদের স্পেশাল গেস্ট মোহনা কিন্তু অনেক সাহসী, কিন্তু তিনি বলছেন যে তিনি কিন্তু তার সাহসের জন্য ব্রাজিলের জার্সি পরেছেন এবং ব্রাজিলকে সাপোর্ট করেন। দর্শক, আমরা মোহনার সাথে স্পোর্টস প্রসঙ্গে যাব, তার আগে জেনে নেব মোহনার ব্যক্তিগত জীবনের কিছু তথ্য। আমি নীলিমা হাসান মোহনা, বর্তমানে পড়াশোনা করছি নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, এবং পড়াশোনার পাশাপাশি আমি 2025 সালের মিস পিস ইন্টারন্যাশনাল এই কম্পিটিশনের বিজয়ী ছিলাম, যেখানে আসলে সর্বোপরি বাংলাদেশকে আমি আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপন করার সুযোগ পেয়েছিলাম, এবং সবথেকে প্রাউড মুভমেন্ট হচ্ছে আমি বাংলাদেশকে আসলে বিজয়ের মুকুটটা এনে দিয়েছিলাম। এবং সেই ধারাবাহিকতায় পেজেন্ট লাইফ, তার পাশাপাশি আমার মোটামুটি মডেলিং, হোস্ট, সেই সাথে পড়াশোনা, সোশ্যাল ওয়ার্ক, সবকিছু মিলিয়ে এখন আমি বর্তমানে। আচ্ছা মোহনা, আমি যতটুকু জানি আপনি খুব ছোটবেলা থেকে হচ্ছে ডিবেটের সাথে সম্পৃক্ত। আসলে সেই জায়গা থেকে যে মিস পিচ ইন্টারন্যাশনাল এটার যে জার্নিটা, এটা আসলে কিভাবে, এটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আমি যদি সেই কথা বলি তাহলে আমাকে ফিরে যেতে হবে 2023 সালে। 2023 সালে আমি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিলাম, সেই সময় আমার ইউনিভার্সিটির যে ডিবেট ক্লাব ছিল, তো তখন তাদের সাথে টুকটাক পরিচয় হওয়ার পর তারা আমাকে হুট করে একদিন আমার এক ফ্রেন্ড বলে যে এরকম একটি কম্পিটিশন হচ্ছে, বাংলাদেশ ট্যুরিজম বিউটি অর্গানাইজেশন আয়োজন করছে, তো তুমি সেখানে পার্টিসিপেট করতে পারো। তো তখন আমি ব্যাপারটা সম্পর্কে ভালোভাবে জানতামও না যে আসলে এটা কিসের কম্পিটিশন বা কি। কিছু ফ্রেন্ড থাকে না যে যারা বলে এটাতে অ্যাপ্লাই করো, তো আমরা চোখ বন্ধ করে অ্যাপ্লাই করে দিই। তখন সেইভাবে আমি সেখানে অ্যাপ্লাই করি, এবং অ্যাপ্লাই করার পর যখন তারা আমাকে সিলেক্ট করে, তখন আমি জানতে পারি যে এরকম একটি সৌন্দর্য ভিত্তিক প্রতিযোগিতা। তো তখন আমি বলেছিলাম যে আমি এই প্রতিযোগিতায় গিয়ে আসলে কি করব, আমার তো কাজ এরকম না। কি মনে হয় না যে আপনি খুব সুন্দর, নিজেকে মনে হয়নি কখনো? আমার বরাবরই নিজের প্রতি নিজের সেই বিশ্বাসটা ছিল, বা নিজেকে আমি যথেষ্ট পরিমাণে ভালোবাসি। আমার কাছে মনে হয় সৃষ্টির সবকিছুই সুন্দর, বাট তবু আমরা আসলে যে সমাজে বসবাস করি, অনেক ধরনের কথা তো আসলে শুনতেই হয় যে লম্বা না হলে মডেল হওয়া যায় না, বা হচ্ছে সৌন্দর্য প্রতিযোগিতায় এরকম কিছু একটা মাপকাঠি থাকে, এরকম কিছু একটা আসলে আমার মধ্যে এরকম নাই, বা এরকম কথা আমি শুনে বড় হয়েছে, আমি কিছু করতে পারবো না। তো সেই জায়গা থেকে যখন অ্যাপ্লাই করার পর তারা আমাকে বললো যে আসলে এটা আমাদের ভুল ধারণা, সৌন্দর্য প্রতিযোগিতায় আসলে বাহ্যিকভাবে আমরা কতটুকু সুন্দর সেটা আসলে যাচাই করা হয় না। কতটা দেশ ছিল মিস পিচ ইন্টারন্যাশনাল? আচ্ছা, আমি বলছি। তো প্রথমে তো ন্যাশনালি আমাদেরকে উইনার হতে হয়, ন্যাশনালি উইনার হওয়ার পর আমরা আসলে ইন্টারন্যাশনালি কম্পিট করি। তো দেশে যখন আমি ওই বাংলাদেশ ট্যুরিজম বিউটি কম্পিটিশনে ছিলাম, তখন প্রায় 50 জন মেয়ে ছিল। 50 জনের মধ্যে আমরা টপ 20-র পর আমরা টপ 10 স্টেজে উঠি, এবং বিআইসিসিতে আমাদের এই ফাইনালটা হয়েছিল। তো এরপর এই তো ন্যাশনালি ক্রাউন হওয়ার পর মোটামুটি তাদের সাথে আমার গ্রুমিং শুরু হওয়া। আমি একটা সময় আসলে কথাও বলতে পারতাম না যে কিভাবে এত ক্যামেরার সামনে এত সুন্দর করে কথা বলতে হয়, কিন্তু আমার খুব মনে হতো যখন বাসায় বসে দেখতাম টিভিতে এত সুন্দর করে মানুষ উপস্থাপনা করছে, কথা বলছে, আমার মনে হতো আমি কিছু পারি না পারি, অ্যাটলিস্ট আমাকে কথা বলা শিখতে হবে। আমার যে ক্যামেরার সামনে সুন্দর করে কথা বলতে হবে ব্যাপারটা তা না। আমার কাছে মনে হতো আমি আমার ইউনিভার্সিটি, আমার স্কুল, কলেজ, বা যে জায়গাটাতে আমি কথা বলবো, বা আমার ফ্যামিলিও হতে পারে, আমি কথা বলবো, আমার কথা যেন সবাই সুন্দর করে শুনে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে হ্যাঁ, এই যে কম্পিটিশনগুলোতে আমার যাওয়া উচিত। এই যে সুন্দর করে কথা বলছেন,
প্রোগ্রামে এসেও কিন্তু আপনি খুব সুন্দর করে কথা বলছেন। আসলে সুন্দর করে কথা বলাটা কোথাও শিখতে হয়েছিল কিনা বা কোনো হ্যাঁ, কোর্স করতে অবশ্যই। হয়েছিল কিনা? না, আপাতত কোনো কোর্স করতে হয়নি। আমার কাছে মনে হয় সবকিছু আসলে কোর্স করার আগে নিজে থেকে আসলে চেষ্টাটা করতে হয়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় নিজের প্রতি আমার নিজের সেই প্রচেষ্টা ছিল, এবং আমার মনে হয়েছে যে জায়গাগুলোতে আমার আসলে ল্যাকিংস আছে, আমি সেই জায়গাগুলো নিয়ে খুব রিসার্চ করি যে আমি কোন জায়গাটা সম্পর্কে জানি না, বা আমার থেকে কোন মানুষের কোন দিকটা আসলে সুন্দর, বা কোন দিকটা মানুষটা আসলে বেশি ভালো পারছে আমার থেকে। তো সেই জায়গাগুলো নিয়ে আসলে আমি তখন ভাবি যে আচ্ছা, ওই মানুষটা এত সুন্দর কথা বলে। আমার মনে আছে আমার যে ন্যাশনাল ডিরেক্টর প্রিয়তা ইফতেখার আপু, তা আপু অনেক সুন্দর করে কথা বলে। তো যেদিন আমাদের ইন্টারভিউ রাউন্ড ছিল ন্যাশনালি, তো আমি যখন সামনে গেলাম এবং আমার সামনে খুব বড় বড় জাজরা বসা, এবং তারা যখন আমাকে এরকম প্রশ্ন করছে, সুন্দর করে আমাকে তারা উৎসাহিত করছে যে অবশ্যই ভালো কিছু করতে পারবা, বা হচ্ছে এই জিনিসগুলো প্রথম যারা আসি, বা তোমার জায়গায় যখন আমরা ছিলাম আমরাও অনেক কিছু পারতাম না, আমরাও একটা গ্রুমিং সেশনের মধ্য দিয়ে এসেছি, আমরাও শিখেছি, এবং ডে বাই ডে আমরা আসলে আজকের এই জায়গাটাতে আসতে পেরেছি। তো তোমাদের মধ্যে যদি সেই প্রচেষ্টা থাকে, তোমরা যদি ততটুকু আসলে এফোর্ট দাও, তো অবশ্যই ভালো কিছু করতে পারবা। তো তখন তাদেরকে দেখে মনে হয়েছিল যে এত সুন্দর করে কথা কিভাবে কেউ মানে কিভাবে সম্ভব। তো সেই জায়গা থেকে আপুর আন্ডারে আমি ছিলাম প্রায় 1 বছর, কিভাবে কথা বলতে হবে, কতটুকু কথা কোথায় বলতে হবে, এবং কোন জায়গায় আসলে কি বলা যাবে না। 1 বছরের মধ্যে সবথেকে সুন্দর একটা স্মৃতি বলেন। সব থেকে সুন্দর স্মৃতি, এখন যখন বাইরে বের হই নিজের একটি আইডেন্টিটি আসলে তৈরি হয়েছে। মানুষজন খুব সুন্দর করে আমাকে দেখলে কথা বলে, আমাকে বলে আপু আপনার সাথে ছবি তোলা যাবে কিনা। এই ব্যাপারগুলো আসলে খুব সুন্দর লাগে আমার কাছে, যে হ্যাঁ মানুষ আমাকে চিনছে অ্যাটলিস্ট। তো এটাই নিজের একটা নতুন আইডেন্টিটি তৈরি হওয়া, নিজের নামের বাইরেও যে অন্য একটা টাইটেল আমার নামের সাথে যুক্ত হয়েছে, এটাই আমার কাছে মনে হয় সবথেকে বড় অর্জন। এই যে প্রতিযোগিতা আপনি জিতেছেন, চ্যাম্পিয়ন হয়েছেন, তারপরে কি কোনো ট্রলের শিকার হতে হয়েছে? অবশ্যই। আমার মনে হয় এটা যে শুধু বাংলাদেশের আমি একা তা না, আমার মনে হয় ব্যক্তি জীবনে আপনি নিজেও আসলে ট্রলের শিকার হন। আপনার বন্ধু বান্ধব হোক, আপনার পরিবার হোক, আপনার আত্মীয় স্বজন হোক, সব জায়গায় আসলে এটা আমাদের ফেস করতে হয়। আসলে বলতে কষ্ট হলেও বলতে হয়, আমাদের সমাজ ব্যবস্থাটাই এমন। আমরা আসলে কাউকে নিয়ে ভালো বলার থেকে তাকে নিয়ে আসলে কটু কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো সেই জায়গা থেকে আমি নিজেও কথা শুনেছি, আমাকে অনেকেই বলতো আমি হাসলে ভালো লাগে না, বা আমার দাঁতের ফিচার সুন্দর না। তো কিভাবে তবু আমি এত কনফিডেন্টলি কাজ করতেছি, বা কিভাবে আমি উইনার হলাম। তো আমার মনে আছে আমি যখন একদিন হুট করে ঘুম থেকে উঠি আমার প্রেস কনফারেন্সের পর বাংলাদেশে, তো তখন হুট করে দেখতেছি আমার ফেসবুকে অনেক ট্যাগস, অনেক নোটিফিকেশন। আমি তো ভয় পেয়ে গেছি যে মানে কি হলো, আমি কি করলাম। তো তখন হুট করে দেখতেছি সবাই আমাকে নিয়ে খুব মানে, তবে আছে না ভাইরাল হওয়া বাংলাদেশের এই মানুষটা। দেখেছিলাম সম্ভবত আপনার প্রতিযোগিতার পরে চ্যানেল আইয়ের একটা ইন্টারভিউতে আমি আপনাকে দেখেছিলাম, তখন আপনি বলেছিলেন যে আসলে কোনো প্রতিযোগিতা বা এই ধরনের প্রতিযোগিতায় হতে গেলে বেশি একটা সুন্দরী হতে হবে তেমন না, একটা কঠোর পরিশ্রম এবং নিজেকে গড়ার একটা বিষয় আছে। আমারও যদিও আসলে এই মুহূর্তে টোটালটা মনে করতে পারছি না, কিন্তু এইটাই একটু আমি যদি মনে করে দিই, আমি তাহলে বলবো যে আসলে আমরা সৌন্দর্যের আসল সংজ্ঞাটাই জানি না। আমরা সবাই মনে করি বাহ্যিকগত দিক থেকে হয়তোবা ফর্সা হলাম, হয়তোবা সাধারণভাবে আমরা যাদেরকে আসলে সুন্দর বলে গণ্য করি তারাই কিন্তু আসলে সুন্দর না। মানুষের সুন্দরটা, আসল সৌন্দর্য বহিঃপ্রকাশ ঘটেই তার অভ্যন্তরীণ সৌন্দর্য থেকে। কোন মানুষটা আসলে কতটুকু অন্য মানুষকে সম্মান করে, অন্য মানুষকে রেসপেক্ট দেয়, তাদের আচার আচরণ সবকিছু মিলিয়েই কিন্তু তার আসল সৌন্দর্যের বহিঃপ্রকাশটা আসলে ঘটে। তো বাহ্যিকগত দিক থেকে যদি বলতে হয় যে আমাদের এই প্রতিযোগিতাগুলোতে এই বাহ্যিকগত দিক থেকে কতটুকু সুন্দর তার কোনো মার্কিং আসলে নাই। তো এখানে আমাদের কিছু ক্যাটাগরি থাকে, আমাদের ব্যাকগ্রাউন্ড সার্চ করা হয় যে আমরা কে কতটুকু কি কি শিখে এসেছি, বা আমরা কে কতটুকু কোন কোন স্কিল আমাদের মধ্যে আছে, আমাদের নিজস্ব কিছু প্রজেক্ট থাকে, সোশ্যাল ওয়ার্ক থাকে। তো সেই জায়গাগুলোর উপর বেসিস করেই কিন্তু আসলে আমাদেরকে মার্কগুলো দেওয়া হয়। এবং সবাই মনে করে যে আসলে স্টেজে সুন্দর করে হাঁটছি, আমরা মনে হয় মডেল, আমরা মনে হয়, আসলে কিন্তু তা না। ব্যক্তি জীবনে আমরা সবাই কিন্তু কোনো একটা স্টেজেও না, আমরা যদি কোনো একটা বিয়ে বাড়িতেও যাই আমরা কিন্তু সুন্দর জামাটা পরেই কিন্তু যাই। তো সেইখানে আমি যদি কোনো একটা কম্পিটিশনের স্টেজে আমি হাঁটি, অফকোর্স সেইখানে আমি সুন্দর একটি জামা পরেই হাঁটবো, আমি নিজেকে সুন্দর করে উপস্থাপন সেখানে করব। আর সেখানে তো বিষয়টা আসলে আমাকে দেখবে না। আমি যখন কোনো একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যাই, সেটা যে কোনো ধরনের প্রতিযোগিতা হোক, সেখানে কিন্তু আমাদের সাথে বাংলাদেশের নামটা জড়িত থাকে। সেখানে কেউ আমাকে নীলিমা হাসান মোহনা নামে চেনে না, সেখানে সবাই আমাকে বাংলাদেশ নামে চিনে।
তো এই যে বাংলাদেশের জন্য আপনি যে একটা অর্জন এনেছেন এবং বাংলাদেশের মানুষ আপনাকে চিনছে বা আপনি বিশ্ব মঞ্চে বাংলাদেশকে একটা পর্যায়ে নিয়ে গেছেন, বাংলাদেশের সুনাম বয়ে এনেছেন, আসলে অনুভূতিটা তখন কেমন ছিল যখন আপনার মাথায় আসলে মুকুটটা উঠলো? হ্যাঁ, আপনাকে তখন আসলে কেমন লাগছিল? আপনার কার কথা খুব বেশি মনে পড়েছিল যে আসলে আপনার এই জার্নিতে আপনার সবচেয়ে সাপোর্ট করে গেছেন কে? আপনার ফ্যামিলি, বাবা মা বা আদার্স? আচ্ছা, আমি খুব লাকি যে আমি আমার বাবা মা খুব সাপোর্টিভ ছোটবেলা থেকেই, এবং আমি যেহেতু ছোটবেলা থেকে খুব কি বলবো চুপচাপ ছিলাম বা হচ্ছে অনেক বেশি ভয় পেতাম, যে কোনো কিছু নিয়ে আমার মধ্যে সাহস খুব কম ছিল। তো তখন থেকে আমার বাবা মা আমাকে বলতো যে সব প্রতিযোগিতায় অংশগ্রহণ করবা, এবং আমার মা যেহেতু টিচার ছিল আমি যখন ছোট ছিলাম, তো সেই সময়টাতে আসলে স্কুলের যে কোনো কম্পিটিশন, আমার এখনো মনে আছে, আজকে তো স্পোর্টস নিয়ে আমরা যেহেতু এই আয়োজনে আমি এসেছি, আমি আমার লাইফে কখনো কোনো মানে খেলার প্রতিযোগিতায় কখনো আমি জিতি নাই, বাট সব সময় আমার আম্মু আজকে হচ্ছে আমার আপনার আম্মু- কপাল ভালো, আজকে আর্জেন্টিনার হচ্ছে প্রতিযোগী নাই, সেই জন্য হচ্ছে যে আপনি এখান থেকে হার জিতটা থাকছে না। ব্যাপারটা আসলে আসলে আমি ব্রাজিল আমাকে যে আসলে হারলো, শিখিয়েছে যে ব্রাজিল যে আসলে হারলো, খেলায় হার জিত থাকবে। এইটা আসলে কেমন লেগেছে? ব্রাজিল যখন হেরে বিশ্বকাপ অবশ্যই থেকে খারাপ বিদায় নিয়েছে লাগবে, তখন? এটা তো স্বাভাবিক। আমি যে দল সাপোর্ট করি সেই দল যদি আসলে হেরে যায়, কষ্ট লাগার বিষয়, বাট এতটুকু বিশ্বাস আছে ইনশাআল্লাহ কোনো একদিন আমরাও আবার ফিরে আসবো। এবং আমি নিজের লাইফ দিয়ে যদি রিলেট করতে পারি, ব্রাজিলের সাথে আমার যতটুকু মিল আমি খুঁজে পাই, প্রায় গত 24 বছর ধরে ব্রাজিল তো আসলে বারবার হেরে গিয়েও আসলে তারা কিন্তু কামব্যাক করছে এবং নিজেদেরকে আসলে তারা টিকিয়ে রাখছে। এই যে টিকিয়ে রাখার ব্যাপারটা, মানে ব্রাজিলের সাথে আপনার কি কি মিল আপনি খুঁজে পান, যে আপনার ব্রাজিলের সাথে আসলে আপনার ব্যক্তিগত জীবন বা আপনি কোনটা মেলাতে পছন্দ করেন? আচ্ছা, ব্রাজিলের কথা যদি আমি আমার জন্মের পর থেকে শুরু করি, সেক্ষেত্রে আমি বলতে হয় যে ব্রাজিল সর্বশেষ আমার যতটুকু মনে হয় 2002 সালে ওরা বিশ্বকাপ নিয়েছিল 30 জুন। তো আচ্ছা, আপনার জন্মে আপনি কাপ নিতে দেখেছেন ব্রাজিলকে? হ্যাঁ, অফ কোর্স, কারণ আমি এটা আজকে ক্লিয়ার করব। আর্জেন্টিনা ফ্যানরা কিন্তু বলে যে ব্রাজিল যারা সাপোর্ট করে তারা তাদের জন্মে কাপ নিতে দেখেন। হ্যাঁ, এটাই আজকে ক্লিয়ার করতে এসেছি। প্রথমত যে যারা আমরা জেনজি বা 2000 সালের পরে আমাদের যাদের জন্ম হয়েছে, সো তারা কিভাবে এটা ভুলে যায়, আর্জেন্টিনার যারা ফ্যানরা, যে ব্রাজিল সর্বশেষ কাপ নিয়েছে হচ্ছে 2002 সালে, 2002 সালের 30 জুন, এবং আমার জন্ম হয়েছে 2002 সালের 26 জুন। তো সেক্ষেত্রে অফকোর্স আমার জন্মের 3 দিন পর যেহেতু এসেছে, আমি কিছু বুঝি না বুঝি দেখেছি তো চোখে, তাই না? সো ক্যালকুলেট যদি করেন আপনি, অবশ্যই এটা বলতেই হবে যে আমরা দেখেছি, জন্মের পর আমরা দেখেছি। মানে তুমি এখন বুক ফুলিয়ে সবাইকে বলতে পারো যে আমার জন্মের 3 দিন পর হচ্ছে হ্যাঁ, ব্রাজিল কাপ আমার নিয়েছে। জন্মের পর, এখন সেটা কয়দিন পর, একদিন নাকি হ্যাঁ। 3 দিন দেখার বিষয় না, সবাই এটা বলে, আমার ফ্রেন্ডরা অনেক সময় ট্রল করে। আর্জেন্টিনারা কিন্তু আরো একটা কথা বলে যে আসলে ফেসবুকে কখনো ব্রাজিল ফ্যানরা লিখতে পারেনি যে তারা কাপ জিতেছে। এটাই তো বললাম যে আসলে ল্যাকিংস থাকে না কিছু রিসার্চের। সো আমি বলবো ব্রাজিল যে আসলে কেন, আর্জেন্টাইন মানে ফ্যান এত যারা আছে তারা বছরের একটু পর বছর রিসার্চ আসলে করেন। ব্রাজিল কেন হেরে যাচ্ছে আপনার কি মনে হয়? যে ব্রাজিলের আগে যে প্লেয়ার খেলতো আসলে তারা ভালো, নাকি ব্রাজিলের ম্যানেজমেন্টে কোনো পরিবর্তন দরকার, বা ব্রাজিলের কোচিং এ কোনো পরিবর্তন দরকার? আসলে কোনটা ভালো হলে আরো একটু মানে ব্রাজিল টিমটা ভালো করতে পারতো? বা এবারও আচ্ছা। তারা খেলেছে, আমরা দেখেছি যে আসলে তুলনামূলক ব্রাজিল ফ্যান যারা আছে তারাও কিন্তু হচ্ছে যে ব্রাজিলের খেলা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। আচ্ছা, সেই জায়গা থেকে আমি যদি বলি, আমি যদিও খেলাধুলা খুব কম বুঝি, আমার অতটুকু আসলে বলা ঠিক হবে না, বাট আমার কাছে এতটুকু মনে হয় যে আসলে ব্রাজিলই যে শুধু এত বছর ধরে হেরে যাচ্ছে ব্যাপারটা তো তা না, সব দলই তো হেরে যাচ্ছে। আমাদের এইরকম মেন্টালিটিও আসলে থাকতে হবে যে যে কোনো একটা দলই আসলে জিতবে। যদি যে কোনো একটা বিশ্বকাপে প্রায় যদি 100টি দেশ বা হচ্ছে 50টি, যে হোয়াটএভার, এখানে যারাই করবে, আমাদের এটা মানতে হবে যে কোনো একটা দেশই সেখানে নিবে। এবং এটা আমরা সবাই যদি বিশ্বাস করি যে যারাই আসলে খেলে নিজের সর্বোচ্চটা দিয়েই আসলে খেলে, এবং হার জিত থাকবে। এবং আমি এতটুকু বিশ্বাস করি মাঠে নেমে আসলে কেউ ইচ্ছাকৃত কখনো খারাপ খেলবে না, এটা অবশ্যই আমাদের আসলে সবার মাথায় নেওয়া উচিত। এবং যে পরিমাণ আসলে ট্রলিং গুলো আসলে হয়, আমার মনে হয় এগুলো আসলে বন্ধ হওয়া উচিত, কারণ ট্রল করে আলটিমেটলি আসলে কিছুই হবে না। আসলে আমরা যদি দেখি যে আসলে বিশ্বকাপ খেলা এটা কিন্তু বাহিরে, বাট বাংলাদেশের সেই জায়গায় পার্টিসিপেটটাও নাই, তো আমাদের ট্রলেই তো মজা। এই যে আমরা হচ্ছে কি করছি, আর্জেন্টিনারা ব্রাজিলদের ট্রল করছি, ব্রাজিলরা আর্জেন্টিনাদের ট্রল করছে, আসলে এই যে দুইটা দল খেলে সেখানে ট্রল হয়, সেখানে এইটাই কিন্তু আমাদের জন্য একটা আনন্দ। হ্যাঁ, এটার জন্যই কিন্তু আসলে মানুষ খেলাকে ভালোবাসে, যে খেলা কখন আসবে, আমার কোন ব্রাজিলের বন্ধুটা বসে আছে আমি তাকে একটা ফোন দিব, তারপর হচ্ছে যে আমার কোন আর্জেন্টিনার ফ্রেন্ডটা আছে ব্রাজিল আকারে তাকে একটা ফোন দিব, কখন গোল খেলো। যেমন আমার ফ্রেন্ডরা কি করে, একটা গোল হলে আমাকে ফোন দেয়, টেক্সট করে,
একটা যদি পাস হয় আমাকে ফোন দেয়, টেক্সট করে। আসলে এটাই কিন্তু আসলে অরিজিনালি আমাদের হ্যাঁ, খেলার যে অবশ্যই, মজা, অবশ্যই, অবশ্যই। আমার বেস্ট ফ্রেন্ড, সো সেও হচ্ছে আর্জেন্টিনার ফ্যান। তো সেও সবসময় আমাকে যে কোনো একটা কিছু হলেই টেক্সট দিবে, বলবে দোস্ত মন খারাপ করিস না, পরের বার পাবি ইনশাআল্লাহ। আচ্ছা, তো এটাই ব্রাজিল আসলে যখন হেরে গেল, এই বিশ্বকাপে ব্রাজিল যখন হেরে গেল, প্রথম কল বা প্রথম টেক্সটটা কার কাছ থেকে না, পেয়েছেন? আমার বান্ধবীর থেকেই পেয়েছি। বান্ধবীর থেকে? হ্যাঁ, আমার বান্ধবী ফোন দিয়ে বলেছে। বয়ফ্রেন্ড দেয়নি? না, দেয়নি? বয়ফ্রেন্ড আসলে দেয়নি। আমি কত বেশি মানে আমার বান্ধবীর সাথেই ক্লোজ। সর্বপ্রথম কত বছর বয়সে প্রেম করা? আমি সর্বপ্রথম প্রেমে পড়েছিলাম কবে? আমার মনে হয় আমি তখন প্রেম সম্পর্কে বুঝতাম না, ওই যে দেখতে সুন্দর, স্মার্ট। আচ্ছা, তো সেই বিষয়টা থেকে মনে হয় তো কলেজ লাইফে মনে হয় একটা ছেলেকে খুব ভালো লাগতো, বাইরে এসে দাঁড়ায় থাকতো কলেজের বাইরে। তো ওইটাই, অতটুকুই। ততটুকুই, আর ততটুকুই। বেশি কিছু হয়নি? এর থেকে বেশি কিছু আর হয়নি। ওই যে ভয়, আমি খুব ভীতু ছিলাম, যেটা বললাম যে আমি খুব ভয় পেতাম। এবং আমার বাবা মা ছোটবেলা থেকে আমাকে বলতো স্কুল কলেজ লাইফে কখনো রিলেশন করতে নাই, কেন? কারণ এটা টিকবে না। এবং আমি এখন আমার মনে হয় যে আমি জানি না কতজন আসলে কার কার লাইফে কতটুকু হিস্ট্রি আছে, বাট আমি যতটুকু দেখেছি আমার বন্ধু বান্ধব হোক, স্কুল লাইফে ওরা যারা রিলেশনে ছিল টিকেনি, আসলেই টিকতো না। তো সেই জায়গা থেকে আমার ফ্যামিলি আমাকে সবসময় বলতো তুমি বড় হওয়ার পর যাকে বলবা তার সাথে আমরা তোমাকে বিয়ে দিব, কিন্তু স্কুল কলেজে এই লাইফটা পার হওয়ার পর, কারণ এখন এটা কার পড়াশোনার কথা জীবন। বলেছেন? এখন তো মাশাআল্লাহ কত 24 বছর বয়স, হ্যাঁ, হ্যাঁ। বিয়ের সময় হয়ে গেছে। তাহলে বাবা মাকে বড় হয়ে কার কার কথা বললেন যে আমাকে এর সাথে বিয়ে দিতে হবে? ও, এটা আমার বাবা মা জানে আসলে। জানে? আচ্ছা, ভেরি গুড। তো আসলে হাজবেন্ড হিসেবে কেমন হাজবেন্ড চান? সুন্দর নাকি ক্যারিং? অফ কোর্স কেয়ারিং। ক্যারিং কেন? দেখতে শুনতে না, সুন্দর? আমার আসলে আমার বাবা মা এত, বললাম না, আমার বাবা মা খুব সাপোর্টিভ। পাশাপাশি হচ্ছে আমি ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি আমার বাবা আমার মাকে অনেক কেয়ার করে, অনেক ভালোবাসে। সো ওটা দেখে বড় হয়েছি, তো তো নিজের মধ্যে থেকে আসলে ব্যাপারটা চলেই আসে যে আমার যে হাজবেন্ড হবে সে আমার বাবার মতোই হবে। আমার বাবা আমার মাকে যেরকম সব কিছুতে অনেক ফুল সাপোর্ট করতো, তার অসুস্থতা হোক, তার যে কোনো কিছুতে আসলে প্রথম মানুষ যে আমার মায়ের পাশে সর্বদা ছিল আমার বাবা। আমি চাই আমার পাশেও আসলে এমন মানুষই থাকবে যে আসলে চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করবে, আমাকে সাপোর্ট করবে, এবং আমি প্রাউডলি বলবো যে আসলে সে আমার হাজবেন্ড। কি মনে হয় যে ব্রাজিলের কামব্যাক করতে আরো কত সময় লাগবে? এটা তো আসলে বলা যায় না। আসলে কি বলবো, ব্রাজিল ফ্যান হিসেবে আমি যদি এতটুকু জাস্ট বলবো যে যতদিনই কামব্যাক করুক না করুক, টিকে থাকার যে লড়াই, সেই লড়াই আমরা কখনো হারবো না, এবং এই লড়াই চলতেই থাকবে। ব্রাজিলের যে 5টা বিশ্বকাপ, এর মধ্যে 3টাই তো হচ্ছে জুলেরিমে ট্রফি, এবং আর 2টা হচ্ছে ওয়ার্ল্ড কাপ। এটা কিন্তু জুলেরিমে ট্রফি, যদিও তখন হচ্ছে জুলেরিমে হ্যাঁ, ট্রফিটাই তখন ছিল, তো ওটাই ছিল, ওয়ার্ল্ড ছিল না। কাপ ছিল। হ্যাঁ, কিন্তু এটা নিয়ে কিন্তু আর্জেন্টাইনরা অনেক কথা বলে, আর্জেন্টাইন যারা ফ্যান আছে তারা কিন্তু অনেক কথা বলে। আসলে এটাকে কিভাবে দেখেন? আমি বললাম না যে আসলে সমালোচনা আসলে থাকবে, এবং সমালোচকদের এই সমালোচনা উপেক্ষা করে এগিয়ে যেতে হয়। সো কে কি বললো, কোন দল, আমার কি মনে হয়, আমি যেরকম ব্রাজিলকে সাপোর্ট করি, ব্রাজিলের সবকিছু আমার কাছে ভালো লাগে। সো ও যেরকম আর্জেন্টিনাকে পছন্দ করে, ওর কাছেও আর্জেন্টিনার যে বিষয়গুলো সেগুলো ব্রাজিলের ভালো যে লাগবে। হেরে যাওয়া, এটাও কি আপনার কাছে ভালো লাগে? হ্যাঁ, অবশ্যই। আমার কাছে মনে হয় আমার জীবন আমি যদি হাঁটতে না শিখি আমি কখনো বড় হতে পারবো না। এবং আমার জীবন, আমার মনে আছে, আমি তো বললাম আমি যেরকম কোনো প্রতিযোগিতায় ছোটবেলায় আমি যে স্পোর্টস হোক, স্কুলের যেগুলো হয় আর কি, আমি জীবনেও জিতে নাই, আচ্ছা, কিন্তু আমি কিন্তু অংশগ্রহণ করতাম। আচ্ছা। আমার মা বাবার কথা হচ্ছে যে জিতো না জিতো, অংশগ্রহণ করতে হবে, প্রাইজ আনা অংশগ্রহণই লাগবে না, বড় কথা। অংশগ্রহণটাই বড় হ্যাঁ। কথা। তো সেই জায়গা থেকে অবশ্যই ব্রাজিল যে টিকে থাকার যে লড়াই আসলে টিকে আছে, এবং সেই জায়গা থেকে আমার জীবনের সাথে আমি যদি রিলেট করি, এই জায়গাগুলোতে আমি খুব মিল খুঁজে পাই। তো সেই জায়গা থেকে আসলে ব্রাজিলের প্রতি ভালোবাসাটা আমার মনে হয় আরো বেশি মানে ডে বাই ডে আরো বেশি দৃঢ় হচ্ছে। আচ্ছা, এই যে পড়াশোনা, মডেলিং এর পাশাপাশি আর কিছু করা হয়? যেমন অনেকে আছে মার্শাল করে, নাচ করে, সোশ্যাল ওয়ার্ক করে, আসলে এরকম হ্যাঁ, কিছু করা হচ্ছে আমার কিনা? মনে হয় আমি অনেক কিছুই করি। আমার বাবা মিউজিক টিচার। সো আমার বাবা এমনিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, পাশাপাশি মিউজিক টিচার। তো ছোটবেলা থেকে গানের সাথে একটু ইনভলভ ছিলাম, বা আমার ফ্যামিলিটা একটু সংস্কৃতি মনা, এবং তার পাশাপাশি যেহেতু আমি ডিবেট করতাম, এরকম বিভিন্ন ক্লাবের সাথে আমি যুক্ত আছি, এবং যেহেতু আমি আমার পড়াশোনা করছি সিএসসি নিয়ে, সো ইঞ্জিনিয়ারিং হিসেবে আমার প্রচুর পড়াশোনা করতে হয়। যে কোনো গানের 2টো লাইন আমাদের দর্শকদের জন্য এখনই এখন।
এখন Please. তো ওইভাবে আসলে প্রিপারেশন নিয়ে আসি নাই। আমি আসছি দুটো line, খেলাধুলার, just- আপনারা যদি আমাকে আমার হাতে বল ধরাই দিতেন আমি তো একটু ট্রাই করতাম গোল মারার, আচ্ছা, কিন্তু গান যে গাইতে যে বললে কোনো কি গানে হয়? দুটো একটা লাইন জাস্ট আমাদের দর্শকদের উদ্দেশ্য করে। যাও পাখি বলো হাওয়া ছলো ছলো, আবছায়া জানালার কাজ, আমি কে আমাকে হারিয়েছি বাকে, রূপ কথা নাচে কানাচ, আঙুলের কোলে জলে জোনাকি, জলে হারিয়েছি কানে শোনাকে, জানলায় গল্পেরা কথা মেঘ, যাও মেঘ চোখে রেখো এ আবেগ, যাও পাখি বলো হাওয়া ছলো ছলো, আবছায়া জানলার কাজ, আমি কে আমাকে হারিয়েছি বাকে, রূপ কথা নাচে কানাচ। সুপার, মানে Thank you, সুপার thank you. সুপার সে বহুত উপর। Thank you, thank you. আসলে আমি আমরা অনেকদিন হচ্ছে গান গাই না। মোহনাকে গুণী জানতাম, হ্যাঁ, কিন্তু মোহনা যে আসলে এতটা গুণী আমরা কিন্তু আসলেই জানতাম না। আচ্ছা, যে এজন্য- আরো এজন্য- একটা এজন্য গুণের বলে কথা দিলাম, হচ্ছে আমার অনেক জানা গুণ। হয়ে গেল। আচ্ছা মোহনা, এই যে তুমি যে হচ্ছে ছোটবেলা থেকেই এই মিস পিচ ইন্টারন্যাশনাল হওয়া পর্যন্ত একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছো, যেমন নিজেকে নতুন করে গড়া বা 1 বছর একটা গ্রুমিং এর মধ্যে ছিলেন আপনি। তো 1 বছর কিন্তু একটা অনেক সময়, 1 বছর গ্রুমিং করে নিজেকে গড়া আসলে পরে যখন মানে পিচ ইন্টারন্যাশনালের চ্যাম্পিয়ন হিসেবে দেখলেন, সব থেকে কে বেশি খুশি হয়েছিল? আমি যদি বলি সব থেকে খুশি হওয়ার বিষয়, অবশ্যই আমি প্রথমে বলবো আমার ন্যাশনাল ডিরেক্টর। আসলে তারা যখন একটা মেয়েকে তৈরি করে, এর পিছনে আসলে কি পরিমাণ স্ট্রাগল তারা করে, কি পরিমাণ সময় তারা ব্যয় করে, তাদের কিন্তু এরকম কোনো বেনিফিটস থাকে না। তারা যেরকম, তাদের লক্ষ্যই হচ্ছে যে নতুন নতুন মেয়েকে তারা আসলে এমন ভাবে তৈরি করবে যে মেয়েগুলো একটা সময় নিজের পায়ে দাঁড়াবে, নিজের একটি পরিচয় হবে। আলটিমেটলি এছাড়া কিন্তু তাদের অন্য কোনো মোটিভ থাকে না। তো সেই জায়গা থেকে আমার মনে আছে, আমার যখন লাইভে জিনিসটা চলছিল এবং যখন অ্যানাউন্স করা হয় যে বাংলাদেশ উইনার, সো সেই জায়গায় আসলে আমার ন্যাশনাল ডিরেক্টর সাথে সাথে পরে আমাকে ভিডিও কল করে এবং কি চিৎকার। সো সেই জায়গায় আমার তো হাত পা কাঁপাকাঁপি অবস্থা। ভিডিও কল আমার বাবা মা, আমাদের পুরো টিম, তো সবাই যে বিষয়গুলোকে আমরা মানে কি বলবো, এটা আসলে বলতে গেলে আমার খুব মানে আমি ইমোশনাল হয়ে যাই। তো সেই জায়গাটা আসলে খুব মনে পড়ে এবং আমার মনে হয় যে হ্যাঁ, অবশ্যই প্রথমত আমার ন্যাশনাল ডিরেক্টর সব থেকে বেশি খুশি হয়েছেন এবং এরপরে আমার বাবা মা, পাশাপাশি আমার পুরো টিম, আমার ফ্রেন্ডস যারা আমাকে সবসময় সাপোর্ট করে। তো সবাই মিলে আসলে এই যে আমার আনন্দটাকে তারা ভাগ করে নিয়েছে, কারণ তারা আমার স্ট্রাগলের সময় থেকে তারা আমার সাথে আছে। তারা সবসময় দেখেছে আমি কতটুকু পরিশ্রম করেছি, কি পরিমাণ সময় এই জায়গাটাতে দিয়েছি। সেই জায়গাটাতে থেকে আমরা আসলে কেউ তো জানি না কে আসলে উইনার হবে, এটা একদমই আনএক্সপেক্টেড ছিল। সেই জায়গাটা থেকে সবাই যখন এই ব্যাপারটা আসলে যে মুহূর্তে জানতে পারে যে বাংলাদেশ উইনার, তখন সবার দিক থেকে সবাই আসলে খুশি যে আমাদের সবার পরিশ্রম আসলে সার্থক হয়েছে। তো এটাই আর কি। আসলেই আপনি তো ব্রাজিল ফ্যান, আর্জেন্টিনার এবার যে খেলার যে ধারাবাহিকতা বা আর্জেন্টিনা যেভাবে খেলছে এবং সামনে একটা ম্যাচই আছে, সেটা হচ্ছে ফাইনাল, এবং আপনার কি মনে হয় যে আর্জেন্টিনা এবারও ফাইনালে ট্রফি জিততে পারবে কিনা? আমি চাই আসলে জিতুক, কারণ আসলে আমার মনে হয় কি বাংলাদেশে আর্জেন্টাইন ফ্যান এখন মনে হয় একটু বেশি, এবং ফেসবুকে যখন তাদের এই আবেগঘন পোস্টগুলো দেখি আমার খুব ভালো লাগে। এবং আমি তো হেরেছি, সেই জায়গা থেকে আমার দল যখন হারে সেই জায়গাতে আমার মন খারাপ হয়েছে। আমি চাই না আমার দেশের বাকি যারা সাপোর্টার আছে তাদের মন খারাপ হোক। আসলে এই যে বাংলাদেশে যে আর্জেন্টিনার সাপোর্টার হুট করে বেড়ে গেল, তো এটা কি আসলে ব্রাজিল থেকে কিছু অংশ এসেছে কিনা ব্রাজিলের হারের পর? এটা আমার মনে হয় না। আমার কাছে মনে হয় একটা জায়গায় আসলে ব্রাজিলের যেরকম সাপোর্টার আছে, আর্জেন্টিনার আছে, জার্মানির আছে, সব দলেরই আছে। বাট আমার মনে হয় অন্য দলের মানুষজন একটু কম এক্সপ্রেস করে। এই যে আর্জেন্টিনা, ব্রাজিল হারের পর হ্যাঁ, আমি হ্যাঁ। দেখেছি যে অনেকে দুধ দিয়ে গোসল করে হ্যাঁ, তারপর অনেকে- আর্জেন্টিনায় চলে আসছে। আসলে এই না বিষয়টাকে না না, কিভাবে দেখেন? এগুলো খুবই মিথ্যা কথা। আমার কাছে মনে হয় এগুলো শুধুমাত্র ফানি ভিডিও আমি- বা ভিউয়ের জন্যই করে। কখনোই কোনো মানে ট্রু ফ্যান যারা থাকে তারা কখনোই দল চেঞ্জ করে না। এরা ওই নিজেরাই চেঞ্জ করছে, নিজেরাই জার্সি খুলে বলছে যে হ্যাঁ আমি এখন আর এই দলে না, এই দলে। বাট এগুলো জাস্ট দেখানোর শুধুমাত্র জন্য, হচ্ছে শো করার জন্য। ভিউ ব্যবসায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো ব্রাজিলের মধ্যে কার খেলা সবথেকে বেশি ভালো লাগে? বর্তমানে বলতে গেলে তো অবশ্যই নেইমারের খেলা ভালো লাগে। আর আগের কথা বলতে গেলে তখন তো আমি আসলে ওইভাবে পাইনি আমার জেনারেশনে। তো
রিসার্চ করে বা হিস্ট্রি দেখে যতটুকু ঘেটেছি, পেলে যে আসলে তাকে তো আসলে ব্রাজিলের ফুটবল খেলার জাদুকরই বলা হয়। তো সেই জায়গা থেকে তাকে খুব ভালো লাগে, এবং আলটিমেটলি আসলে আমার কাছে মনে হয় ব্রাজিলে যারাই খেলে তারা খুব সুন্দরভাবে আসলে খেলে, এবং তাদের যে মোটোটা যে সুন্দরভাবে ফুটবল খেলার, সেই জায়গাটাতে আসলে আমার মনে হয় যে ব্রাজিল সেরা, এবং এই জন্য আমার ব্রাজিলকে খুব ভালো লাগে। আর্জেন্টিনা জিতলে আনন্দ করবেন কি? অবশ্যই করবো। আমার ফ্রেন্ড তো সর্বপ্রথম আমার বাসাতেই আসবে, এবং সেই জায়গা থেকে আমার কাছে, আমি বললাম না, আমার কাছে সবার জয় খুব ভালো লাগে। কারণ আমি হারতেও যেরকম সবসময় প্রিপেয়ার থাকি যে হ্যাঁ আমি হারতেই পারি, স্বাভাবিক, খেলায় হার জিত থাকবে, এবং এই জন্য আমার মনে হয় যে আমি অন্যের জয়টাকেও আসলে খুব উপভোগ করতে পছন্দ করি। তো সেই জায়গা থেকে আমি অবশ্যই সবসময় চাই যে আর্জেন্টিনার যারা ফ্যানরা আছে, যারা আসলে অবশ্যই পরিশ্রম করবে, আমি চাই সেই শিরোপা তারাই জিতুক, সেটা আর্জেন্টিনাও হতে পারে, অন্য দলও হতে পারে। তো দেখা যাক আসলে আদৌ জিতে কিনা, তবে অবশ্যই শুভকামনা আর্জেন্টিনার জন্য। আসলে আপনার লাইফে প্রেম করেছিলেন কয়টা? আমি আজকে বলে দিব? বলেন। এটা তো বলা ঠিক হবে না। কেন, মানে বয়ফ্রেন্ড মাইর দিবে নাকি? না না না, আমার বয়ফ্রেন্ড সবকিছু জানে। আমি একদম মানে খোলা সাপটা, যেটা হচ্ছে যেটা করেছি, এবং আমি সবসময় বরাবর আমি যেটা করি আমি সেটা বলতে মানে আমার দ্বিধাবোধ কাজ করে না। না বলি, থাক থাক সিক্রেট। আচ্ছা, এই যে মিস পিচ ইন্টারন্যাশনাল হওয়ার পরে কয়টা অফার এসেছে? বেড়ে গেছে না? আমার বিশ্বাস করেন ভাই, আমার কি বলবো, আমার আসলে ছেলেরা টেক্সট কম দেয়। তাই? হ্যাঁ, আমাকে মেয়েরা টেক্সট বেশি দিত, বলতো আপু আমি আপনার মতো হতে চাই, আপু আপনার মতো হওয়ার জন্য কি করতে হবে, আপু কোন কম্পিটিশনে যাব, আপু এটা কিভাবে হওয়া যায়, আপু আমি আপনার মতো কুইন হতে চাই। আমি এগুলো টেক্সট বেশি পাই, ছেলেদের টেক্সট খুব কম। আর ছেলেদের টেক্সট গুলো কিরকম হয় জানেন? হাই। তারপরে আমি যদি রেসপন্সও করি, অনেকবার হাই লিখেছে, এরপর যদি আমি বলি যে জি হ্যালো বা একটা কোশ্চেন মার্ক দেই, সো এরপরে ওটা আবার সে আবারও লেখে হাই। আচ্ছা, তুমি আমাকে কেন নক দিছো? আমাকে তো বলতে হবে না, তাহলে আমি বুঝবো। যেমন মেয়েরা আমাকে একটা জিনিস নিয়ে সুন্দরভাবে লিখে যে আপু আমি আপনার মতো হতে চাই, বা আপু এটা হওয়ার জন্য কি করতে হবে, তো ছেলেরা আসলে ওইভাবে এক্সপ্রেস করে না, ওরা হাই দিয়েই শেষ। হাই দিয়ে শেষ। তো ওই জন্য ওটা হাই অবধিই থাকে। আপনি যে ব্রাজিল ফ্যান, এই জন্য আসলে ব্যক্তিগত জীবনে কি কি প্রভাব পড়ে? আসলে এই যে ব্রাজিল ফ্যান হওয়া, বা আপনার বয়ফ্রেন্ড কি আর্জেন্টিনা? এটা আমি কেন বলবো? এত কিছু তো বলা যাবে না। আমি যে ফ্যান না, আমি আছি, আমি বলবো যে আমি কোন দল সাপোর্ট করি। এখানে আমার বয়ফ্রেন্ড আমার কে কোন দল সাপোর্ট করে এটা জানার দরকার নেই। বাট হ্যাঁ, আমার দল আসলে সাপোর্ট করে না, সেও অন্য একটা দল সাপোর্ট করে। সে খুব ভালো ফুটবল বুঝে, আমি এত কিছু বুঝি না। আমার মনে হয় আমি প্রোগ্রামে আসার আগেও তার সাথে বলতেছিলাম আজকে আমি এটা এটা বলবো, আমি জানি না কি কি বলতে পারবো। তো সে অনেকটা হেল্প করেছে যে হ্যাঁ তুমি রিসার্চ করে যাও। তো এই জায়গা থেকে সবাই মানে আমার যারা আশেপাশের সার্কেল আছে, ফ্রেন্ডরা আছে, আমরা সবাই এক একজন এক একটা টিমের সাপোর্ট করি, কিন্তু আমরা কেউ কাউকে কখনো অসম্মান করি না। আচ্ছা, নেইমারের ইনজুরি, নেইমার যে বেশিরভাগ সময় ইনজুরিতে থাকে, এটাকে অনেকে বলে অভিনয় করে, আসলে এটা নিয়ে কিছু বলতে চান? আসলে মানুষের কাজই তো মন্তব্য করা। এখন কে অভিনয় করছে কে কি না করছে এটা নিয়ে তো আসলে ওইভাবে বলার কিছু নাই। আমার মনে হয় না যে কেউ আসলে এত বড় একটা চান্স, এত বড় একটা খেলার আগে কেউ ইচ্ছাকৃতভাবে নিজে নিজে আহত হবে। তো সেই জায়গা থেকে আমার কাছে এগুলোর আসলে কোনো ভিত্তিই নাই। তো আমি জাস্ট এতটুকু বলবো, যে দলের আসলে যতটুকু এফোর্ট তারা দিবে সেই দল তারা চ্যাম্পিয়ন হবে, আমরা এটাই কিন্তু স্বাভাবিক। ব্রাজিলের বিগত যে খেলাগুলো দেখেছি সেখানে কিন্তু ভিনিসিয়াস খুব ভালো খেলেছে। আসলে আপনার কাছে কি মানে কেমন লেগেছে? আমি যদি বলি গত টার্মের 2022 সালের বিশ্বকাপ অনুযায়ী, এই বিশ্বকাপে হ্যাঁ সেই বিশ্বকাপ অনুযায়ী আমি যখন টুকটাক খেলা দেখেছিলাম তখন আমার কাছে মনে হয়েছে হ্যাঁ আমি আসলে যে এরকম আশাবাদী সেরকম খেলতে পারেনি। বাট হ্যাঁ এই বিশ্বকাপের সময় আমার মনে হয়েছে যে হয়তোবা ব্রাজিল একটু এবার একটু অন্তত ভালো খেলবে। প্রথম দিকে অবশ্যই ভালো খেলেছে, বাট লাস্ট ম্যাচের কথা যদি বলি অবশ্যই এটা। বাট হ্যাঁ ব্রাজিলের সাথে এটাও কিন্তু আপনাদের মানতে হবে যে সবসময় একটু ওরকম হাড্ডাহাড্ডি লড়াই হয়। তো সেই জায়গা থেকে ব্রাজিলের সাথে যারা অপোজিট টিম থাকে তারাও একটু পাওয়ারফুল টিমই পড়েছে। তো সেই জায়গা থেকে অবশ্যই তারা, আমি মনে করি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে। নিজের দল সম্পর্কে আসলে আপনি যতই ট্রাই করেন আমি বাজে কথা বলবো না, তো আমি সবসময় বলবো আমার দল সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করেছে। হ্যাঁ আমাদের এবার ভাগ্য খারাপ, আমরা জিতে নাই, ইনশাআল্লাহ পরের বার। ব্রাজিল যেদিন হারলো, বয়ফ্রেন্ড সবচেয়ে বেশি কি পেইন দিয়েছিল? আমার বয়ফ্রেন্ড আমাকে কোনো পেইন দেয় না, না কখনোই না।
আমাকে পেইন দেওয়ার আমার মনে হয় আমি পেইন দেওয়ার মতো মেয়ে না। আমাকে সবসময় ভালোবাসা যায়, সবসময় আমার সাথে ভালো কথা বলা যায়, পেইন কেন দিবে? আচ্ছা, তো অল ওভার এই যে এখন যখন দেখছেন যে ব্রাজিল হেরেই টোটালি বিদায় নিয়ে গেছে এবং আর্জেন্টিনা আছে বা আপনার আশেপাশে অনেক আর্জেন্টিনা ফ্যান আছে, তো তারা তো আসলে এই যে আজকেও হয়তো বা এখান থেকে যাওয়ার পরেও আপনাকে হয়তো বা অনেকের কাছে শুনতে হবে যে ব্রাজিল হেরে গেছে, তারপর তুমি ব্রাজিলের জার্সি পরে হচ্ছে শোতে গেছো, বা এই যে একটা এই কনফিডেন্ট জায়গাটাতে আসলে এই জায়গাটা আমি এটাই মানুষকে আসলে বোঝাতে পারি না। আসলে এই যে আমাদের যে আসলে ষষ্ঠ শিরোপা জেতার প্রতি যে একটা আগ্রহ বা মিশন হেক্সা, আমাদের মিশন হেক্সা, তো সেই জায়গাটাতে আসলে আমি মনে করি এটার জন্য আমার মনে হয় যে ব্রাজিল আসলে সব সময় কামব্যাক করবে খুব ভালোভাবে, এবং আমাদের লাইফেরও কিছু মোটো থাকে না। সো আমার মনে হয় ব্রাজিলেরও সেম একটা মোটো আছে। সো আমার লাইফেরও কিছু মোটো আছে যে আমাকে ওই গোলটাতে আসলে পৌঁছাতে হবে, এবং এর আগে অনেক চরমোত্রায় আমাদেরকে পার হইতে হবে, অনেক স্ট্রাগলের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে, অনেক কথা শুনতে হবে। এটা আমাদের ব্যক্তিগত জীবনেও যেরকম হবে, ব্রাজিলের খেলার জীবনেও এটা সেম। তো সেই জায়গা থেকে অবশ্যই এটাই। দর্শক, এবার আমাদের রয়েছে প্রশ্ন উত্তর পর্ব। আমরা মোহনার কাছে চলে যাব প্রশ্ন উত্তর পর্বে। মোহনা, আমাদের এই রাউন্ডে হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব। আচ্ছা। ব্রাজিল সম্পর্কে আপনার 5টি প্রশ্ন থাকবে, আনসার দিতে হবে। দেখি আপনি আমি কটা চেষ্টা করব পারবেন। চেষ্টা করব, বাট এখনই ভাবতে নিচ্ছি, ভুলও হতে পারে। আপনার জন্য প্রথম প্রশ্ন, ব্রাজিলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ গোলদাতাকে? এটা তো ওই যে জুনিয়র নেইমারই আচ্ছা। হবে। হ্যাঁ, আমার মনে হয় সর্বোচ্চ গোলও 80টি গোল করেছিল সর্বোচ্চ। ফুল এন্ড ফাইনাল রাইট আনসার। ব্রাজিল 2014 সালে কোন দলের কাছে 7টা গোল খায়? এটা একটা কোটি টাকার প্রশ্ন। কথা হচ্ছে আপনি এভাবে কেন বলেন যে আপনারা সবসময় 7টা গোল খায়? ও তো 5টাও খেতে পারতো, 4টাও খেতে পারে, থেকে বেশিও খেতে পারে, সবাই খায়। আপনারা এমন ভাবে বলেন ভাই। আজকে আপনি এই যে আর্জেন্টিনার জার্সি পরে আছেন, এজন্য সবসময় আপনি একটু ব্রাজিলের বিপক্ষে গিয়ে কথা না, বলছেন। আমি কিন্তু ব্যাপারটা এরকম না, এরকম করবেন না। ইতিপূর্ব যে এপিসোড আছে সব জায়গায় কিন্তু ব্লেজার পরেই করেছি। আসলে যেহেতু সামনে হচ্ছে আর্জেন্টিনা ফাইনাল ম্যাচ, আর আজকে আপনার প্রতিপক্ষও হচ্ছে যে নেই, এজন্য আমি আর কি জার্সিটা পরে আসলাম, না, আপনি যাতে জার্সি আমাকে পরলে দেখে হবে একটু না। আমার প্রতিপক্ষ মনে হচ্ছে আপনি মনে হয়। মনে হওয়ার কিছু না, আপনি আসলে আর্জেন্টিনা, এটা বোঝা যায়। আচ্ছা, তাহলে কি আমি এটার আনসার? আচ্ছা, এটার আনসারটা আমি যদি বলি, আমি শিওর না, ভুলে গেছি। 2014 সালের ম্যাচের কথা বলছি। আচ্ছা, বলছি 7 আপ খেয়ে আপনি ভুলে গেছেন, বলতে চাচ্ছেন না। ওকে, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। মানে ব্রাজিলের 10 নম্বর জার্সি কোন কিংবদন্তি প্লেয়ার পরেছিল? একজনের নাম বললেই পাবো, যে অনেকেই তো পড়তো, বা সবচেয়ে পুরনো, যদি আমরা পুরনো একজনের নাম বলি, যে ব্রাজিলের 10 নম্বর জার্সি কোন কিংবদন্তি প্লেয়ার পরেছিল? আমি শিওর যাই না, বাট আমি আন্তাজি বলা ঠিক হবে না। পেলে হতে পারে। পেলে ফুল এন্ড ফাইনাল ফাইনাল সঠিক উত্তর। সঠিক উত্তর। মোহনা, আপনার হচ্ছে পরবর্তী প্রশ্ন। ব্রাজিল ফুটবল টিমকে একটা ছোট নামে ডাকা হয়, সেটা হচ্ছে কি নামে ডাকা হয়? এটা আমরা সবাই জানি, সেলেসাও। সেলেসাও সঠিক উত্তর। ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি ফুটবল ম্যাচ খেলার রেকর্ড কার? আচ্ছা, এই নামটা আমি জানি। আমাকে অপশন দিলে আমি পারবো। ট্রাস্ট আচ্ছা, মি, আচ্ছা, আমাকে অপশন দিলে আমি আচ্ছা, পারবো। আচ্ছা, ওকে। যদিও আমাদের অনুষ্ঠানে হচ্ছে যে অপশন দেওয়ার কোনো নিয়ম নেই, তারপর হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, যে মিস আমি ওহানা দুইটা option- এসেছে, আমাকে তো আমি দুইটা হচ্ছে option অপশন। দিলে আমি আচ্ছা, পারবো। দুটো দেওয়া যাবে, তিনটা দেওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে, 3টা অপশন দিলেও পারবো। নেইমার জুনিয়র, না, পেলে, কাফু। কাফু। হ্যাঁ। আমার শুধু মানে ক দিয়ে কিছু একটা মনে পড়তেছিল, বাট এই নামটা আমার কেন জানি আমার মনে থাকে না। আমি ব্যক্তিগত জীবনে আমি মানুষের নাম ভুলে যাই, তো এই আচ্ছা। জায়গায় যে আমি এতটুকু মনে রাখতে পারছি, এটা অনেক। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে অহনা হচ্ছে আমাদের অনেকগুলো প্রশ্নই পেরেছে, কিন্তু অপশন দিতে হয়েছে। দর্শক, মোহনাকে কিন্তু হচ্ছে যে অপশন দিতে হয়েছে। তো মোহনা, এই যে আসলে এই ব্রাজিলের প্রতি ভালোবাসাটা আসলে কাজ করছে, বা ব্রাজিল যদি কখনো বিশ্বকাপ জেতে, আপনার আসলে তখন অনুভূতিটা কেমন হবে? অবশ্যই ভালো হবে, এবং আমি বললাম না, মানে শুধু ব্রাজিল জিতলেই যে হচ্ছে অনুভূতি আমার খুব ভালো হবে ব্যাপারটা তা না। আমার আসলে সবার বিজয়কে আমি খুব এই যে আনন্দ নিয়ে- পরিমণি আপু, হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, যে হ্যাঁ। উনি হচ্ছে একটা প্রতিজ্ঞা করেছে যে আর্জেন্টিনা যদি আর্জেন্টিনা এবার বিশ্বকাপ নেয়, নেয়, আপনি হয়তো জানেন, উনি আর আরেকটা আবার বিয়ে করবে। করবে। এবং আমরা দেখেছি যে হ্যারি কেইনের একটা ছবি শেয়ার করে তিনি লিখেছেন যে আমার আরেকটা বিয়ে করা আটকাইতে হ্যাঁ, পারবে হ্যাঁ, না। হ্যাঁ। আসলে ব্রাজিল যদি বিশ্বকাপ নেয়, আপনি কি করবেন?
আমি জানি না আসলে ব্রাজিল কোন বছর বিশ্বকাপ নিবে, তবে হ্যাঁ যদি নেয় এরপরে আপনি কোনো একটা শো রাখবেন, অবশ্যই আমি সেখানে এসে সেটা ক্লিয়ার করব যে আমি কি নিব। কি নেব? আল্লাহ আমাদের ততদিন দুজনকে বাঁচিয়ে ইনশাআল্লাহ রাখুক। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দর্শক, কথা বলতে বলতে আমরা চলে এসেছি একেবারে শেষ প্রান্তে। বিদায় নেব। সবাই সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।